সব অন্যায়ের জন্য শেষমেশ গীতার কাছে ক্ষমা চাইল বড়বাবু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতা বড়বাবুকে বলতে থাকে, বড়বাবু আপনি হচ্ছেন এমন একজন মানুষ যে সবসময় ডিউটিকে ভালোবেসেছেন, ডিউটি করতে চেয়েছেন, আর আজকে আপনি এইভাবে অন্যায় করছেন বড়বাবু। আপনাকে দেখে তো আমি পুরোপুরি অবাক হয়ে যাচ্ছি। বড়বাবু তখন বলে, আমি হাত জোড় করছি অগ্নিকন্যা, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি প্লিজ এইসব ব্যাপার থেকে সরে যান, আমাকে আমার মতন কাজটা করতে দিন, না হলে ওরা আমার সব থেকে বড় ক্ষতিটা করে দেবে। গীতা বলে, বড়বাবু আপনি আমাকে এই চিনলেন? গীতা সব কিছু করতে পারে। ও যেমন একদিকে নিজের প্রফেশনটাকেও ঠিক রাখবে আর একদিকে সম্পর্কগুলোকেও ঠিক রাখবে। আমি জানি বড়বাবু, আপনার মেয়েকে ওরা ঘিরে রেখে দিয়েছে। কেউ রয়েছে সিকিউরিটির ছদ্মবেশে, কেউ রয়েছে গার্জেনের ছদ্মবেশে, কেউ আবার রয়েছে কিডন্যাপারের বেশেই। আমি খুব ভালো মতন সবটা জানি। প্রমিতা খাসনবিশ ওরফে পঙ্খী আপনার একমাত্র মা মরা মেয়ে, তাই তো বড়বাবু? আমি কিছু ভুল বললাম? বড়বাবু তখন বলে, অগ্নিকন্যা আপনি তো দেখছি সবটাই জানেন। অগ্নিকন্যা তখন বলে, হ্যাঁ বড়বাবু আমি সবটাই জানি, আর জেনে শুনেই এই কথাগুলো বলছি। আমি কিছু ভুল বলেছি বলে তো আমার মনে হয় না। বড়বাবু আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না, আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে। বড়বাবু তখন বলে, কি করে হবে? আমি তো এখনো রত্নাকে খুঁজেই পাইনি, কি করব আমি এরপরে? ওরা আমার মেয়েকে শেষ করে দেবে, আমি চাইলেও কিছু করে উঠতে পারবো না। ওরা বারবার করে বলছে রত্নাকে কোর্টে তোলার জন্য। গীতা বলে, পারবেন, আপনি ওদেরকে ফোন করুন, আপনার কাছে রত্না আছে, আপনি কালকে কোর্টে তুলবেন, এমনটাই বলুন ওদেরকে। তখনই বড়বাবু বলে, কি বলছেন অগ্নিকন্যা? কিন্তু এটা তো সত্যি নয়, আমার কাছে তো রত্না নেই, আমি কি করে বলবো এই সমস্ত কথাগুলো? গীতা তখন বলে, উফ বড়বাবু আপনি তো ওদের খেলাটাই বুঝতে পারলেন না, কিন্তু আমি তো বুঝতে পেরেছি। আমি যেমন যেমন বলছি আপনি ঠিক তেমনই করুন, দেখবেন সমস্ত কাজ হয়ে গেছে। বড়বাবু তখন বুঝতে পারে গীতা অন্য রকমের একটা খেলা খেলতে চলেছে। গীতা তখন বলে, আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না, আমি তো আপনাকে কথা দিয়েছি। আপনি নিশ্চয়ই এটা জানেন যে আমি সমস্ত কথা রাখার চেষ্টা করি। বড়বাবু একটা কথা মনে রাখবেন, কোনো ক্ষতি হবে না, বলেছি যখন কোনো ক্ষতি হবে না তো হবে না। আমি সবসময় আপনার মেয়েকে সেই প্রোটেকশনটা দেব। এর মধ্যেই বড়বাবু ফোন করেছে কিরণকান্তি বাবুকে আর বলে, রত্না এখন আমাদের হেফাজতেই রয়েছে, ওকে আমরা কাল সকাল সকাল কোর্টে পাঠিয়ে দেব। আপনি যেমনটা বলছিলেন তেমনটাই হচ্ছে, এবারে আপনি আমার মেয়েকে ছেড়ে দেবেন তো? দেখুন কিরণকান্তি বাবু, আমি কিন্তু আমার মেয়ের কোনো ক্ষতি হতে দিতে পারবো না। কিরণকান্তি বলে, রত্না যে আপনার কাছেই আছে সেটা আমি বুঝবো কি করে আমাদের বড়বাবু, সেটা আমাদেরকে বুঝিয়ে বলুন তো। আর তখন বড়বাবু মনে মনে ভাবে এবার কি হবে। গীতাকে বলে রত্নার কথা শুনতে চাইছে, আর তার মধ্যেই গীতা দিয়াকে বলে রত্নাকে এখানে নিয়ে আসার জন্য। রত্নাকে নিয়ে আসা হয় আর রত্নাকে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয় গীতা। বড়বাবুকে বলে ফোনটা ওকে দিন। এরপর রত্না বলে, হ্যালো কে বলছেন? কিরণকান্তি বলে, আমি যেই বলছি না কেন সেটা তোমাকে জানতে হবে না। এরপর বড়বাবু ফোনটা নিয়ে নেয় আর বলে, বলেছিলাম তো যে রত্না আমাদের হেফাজতেই রয়েছে, কালকে ওকে কোর্টে পাঠানো হবে। এবার বলুন আপনি আমার মেয়েকে কখন ছাড়বেন? দেখুন আপনি যদি আমার মেয়েকে না ছাড়েন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিরণকান্তি বলে, থ্রেট করছেন? আমি কিন্তু আপনার থ্রেট একেবারেই সহ্য করব না। আগে কোর্টে পাঠান রত্নাকে, তারপর কোর্ট থেকে ফিরে এসে আপনার গাড়িতে দেখবেন আপনার মেয়ে উপস্থিত আছে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। তার মধ্যে যদি কোনো চালাকি করার চেষ্টা করেন আমি কিন্তু আপনার মেয়েকে শেষ করে দেব, সেটা ভালো হবে না নিশ্চয়ই। পঙ্কজ খাসনবিশ বলে, আমার মেয়ের গায়ে যদি একটা আঁচড়ও লেগেছে না, তাহলে এই পঙ্কজ খাসনবিশ কতটা মারাত্মক হয়ে উঠতে পারে সেটা আপনি এখনো জানেন না। ফোনটা তো কেটে দেয়। গীতা বলে, আপনি একদম চিন্তা করবেন না বড়বাবু, সমস্ত প্ল্যান একেবারে রেডি আছে, আমি যেমনটা করছি ঠিক তেমনটাই আপনি সাথ দিয়ে যান। বড়বাবু গীতার কাছে ক্ষমা চায় আর বলে, অগ্নিকন্যা আমি হাত জোর করে বলছি আমার ভুল হয়ে গেছে, কিন্তু আপনি তো জানেন আমি কেন এই কাজটা করছিলাম। মেয়ে ছাড়া আমার যেমন কেউ নেই, আমি ছাড়াও আমার মেয়ের তেমন কেউ নেই, আপনি সবটাই জানেন। গীতা বলে, বড়বাবু আপনি একজন বাবা, পিতৃসত্তা আপনার জেগে উঠেছে সেটা আমি ভালো মতনই বুঝতে পারছি, কিন্তু একটা কথা ভুললে চলবে না, আপনার ডিউটিটাকেও কিন্তু আপনি এরকমভাবে অবহেলা করতে পারেন না।
তাই সব দিক ঠিক রেখেই আপনাকে কাজটা করতে হবে। বড়বাবু নিজের অন্যায়ের জন্য ক্ষমা চায়। রত্নাদেবী ভয় পেতে থাকলে গীতা রত্নাদেবীকে সাহস দেয়, কিচ্ছু হবে না, আমি তোমাকে সাহায্য করবই। এর মধ্যেই গিনি তো ঘর গোছাচ্ছিল, তখনই সাত্বিক চিৎকার করতে করতে এসে বলে, গিনি গিনি তুমি আমাকে আজকে কী শার্ট দিয়েছো, দেখো তো, এই শার্টের বোতামটাই তো নেই। আমি একটা কনফারেন্সে ছিলাম আর এখন দেখো কেমন লাগছে। তখনই গিনি বলে, এ বাবা, ঠিক আছে দাঁড়াও, শার্টটা খুলতে হবে না, আমি বোতামটা লাগিয়ে দিচ্ছি। সাত্বিক তখন বলে, তুমি পারবে এসব করতে? গিনি তখন বলে, ও মা, এইটুকু একটা জিনিস পারবো না সেটা হতে পারে? দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি করে দিচ্ছি। এর মধ্যেই মেহেকরা সবাই মিলে দেখতে থাকে আর বলে, বর্দাটা না সত্যি কিছু পারে না। এরপরেই সাত্বিক বলে, কি ব্যাপারটা, কি তাকিয়ে আছো আমার দিকে? নিজে তো কিছু পারো না, আবার আমার দিকে তাকাচ্ছে। গিনি তখন বলে, তুমি সুতো পড়তে পারবে? এ নাও ট্রাই করো তো দেখি। এরপর সাত্বিক কোনোভাবেই আর সুতো পড়তে পারে না। মেহেক তখন বলে, বলেছিলাম না, আমার বর্দাটা একেবারে হাদা ক্যাবলা যাকে বলে। এরপর গিনি বলে, থাক অনেক হয়েছে, এবার আমাকে দিন, আমি করে দিচ্ছি। এরপরটায় গিনি করে দিচ্ছে আর তারপর ভালো করে সেলাইও করে দেয়। সাত্বিক তখন বলে, ব্যাস হয়ে গেছে। তখন গিনি বলে, তা শার্টের বোতামটা ছিল কি করে? যখন তুমি এখান থেকে যাচ্ছিলে তখন তো বোতামটা একদম ঠিকই ছিল। তোমাদের অফিসের ওই যে পিএ কি আছে না, কেরালার একটা মেয়ে, ওর সাথে কতদিন চলছে? এরপর সাত্বিক বলে, চুপ করবে তুমি, সমস্ত আবহাওয়া কথা বলবে না, প্রফেশনাল জায়গায় আমি এসব কিছু করি না। গিনি তখন বলে, প্রফেশনাল জায়গায় করো না, বাড়িতে করো না, তাহলে তুমি করো কোথায়? এরপর সাত্বিক বলে, তোমার আজে বাজে কথার কোনো উত্তর আমি দেব না, আমি এখন চলে যাচ্ছি। এর মধ্যেই মেহেক এসে বলে, এখনই ওদেরকে একটা ধাক্কা দেওয়াটা দরকার। এরপর মেহেক এসে এমনভাবে ধাক্কা দেয়, বিছানার ওপরে গিনি আর সাত্বিক দুজনেই পড়ে গেছে। গিনি তখন বলে, কি ব্যাপার, আপনি কি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছেন সাত্বিক মহাশয়? উঠুন, কখন তো ল্যান্ড করেছেন। এরপর সাত্বিক বলে, এই যে মেহেক, তুই ধাক্কাটা দিলি কেন আমাকে? মেহেক বলে, আমি বুঝতে পারিনি রে বর্দা। এরপর সাত্বিক তো চলে যায়। গিনি তখন বলে, তুমি ইচ্ছে করে ধাক্কাটা দিয়েছিলে তাই না মেহেক? মেহেক তখন বলে, আসলে গিনি বৌদি, জীবনে এরকম একটু মাঝে মাঝে ধাক্কা ধুক্কা দিতে হয়, না হলে কাজ হয় না। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জির খুব তোপসে ফ্রাই খেতে ইচ্ছা করছে, চা খেতে ইচ্ছা করছে। আর তখনই গিনি বলতে থাকে, গীতা তুই তাহলে চাটা করে নে। এরপর গীতা তো চা করে, কিন্তু সেই চায়ে চিনি দিতে চায় না, কারণ চিনি দিলেই তো গন্ডগোল হয়ে যাবে, সুগার রয়েছে অগ্নিজিৎ মুখার্জির, তাই চিনি দেয় না। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, এ কি চা হয়েছে, চিনি কোথায়? চিনি নেই তো। গীতা তখন বলে, চিনি দেওয়া হবে না, কারণ আপনার সুগারটা বাড়ছে, বুঝতে পেরেছেন? এরপরে স্বপ্নাদেবীকে ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জি আর বলে, আমার খুব তোপসে ফ্রাই খেতে ইচ্ছে করছে, আপনি নিয়ে আসুন তো করে। আর স্বপ্নাদেবী বলে, আচ্ছা ঠিক আছে যাচ্ছি, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বলে, এটা কিন্তু টপ সিক্রেট, মনে রাখবেন। গিনি আর গীতা এরপর জিজ্ঞেস করে নিজেদের মাকে যে, কি ব্যাপার, কি বললো অগ্নিজিৎ মুখার্জি? তখন স্বপ্নাদেবীও বলে, এটা টপ সিক্রেট। আর এটা শোনার পর তো গীতা রীতিমতো অবাক হয়ে যায়।